নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো। গত সপ্তাহে সোমবার আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কোনো ঘটনা দিতে পারিনি, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আজকে তাই তোমাদের জন্য ব্যাক টু ব্যাক দুটো ঘটনা নিয়ে চলে এসেছি। দুটো ঘটনাই যদিও খুব বেশি বড় নয়, তাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে চলো ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি লিখেছেন পারমিতা। উনি যেভাবে লিখেছেন আমি হুবহু তোমাদের সেভাবেই বলার চেষ্টা করছি। আমি তখন অনেক ছোট, ক্লাস 5-এ পড়ি। মা মারা গেছেন কিছুদিন আগেই। ছোট্ট আমি বারবার মনে মনে মাকে ডাকতাম, মা একবার এসে আমায় দেখা দাও মা। ঈশ্বরকে বলতাম, একটা ছোট্ট বাচ্চার আকুল করা আরতি তুমি শুনবে না ভগবান? কেন আমাকে এত কষ্ট দাও? আবার মাঝে মাঝে মনকে নিজেই সান্ত্বনা দিতাম, এই সকল ঘটনা সব আগে থেকেই সাজানো ছিল, যা হবার ছিল তাকে কি আটকানো সম্ভব? একদিন আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি, মাঝরাত। হঠাৎ দেখি দরজার কাছে মা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। খুব ইচ্ছে হলো দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরি, মা মা বলে ডাকি, কিন্তু কোথায় কি? আমার সারা শরীর যেন অসাড় হয়ে গেছে, কোনো রকম ওঠার ক্ষমতা আমার নেই। কিন্তু তার পরের দিন মায়ের সেই ছায়ামূর্তি আর দেখতে পেলাম না। এর পরের মাস থেকে সেই একটা নির্দিষ্ট দিনে মাকে আবার দেখতে পেলাম, কিন্তু আমার শরীরে সেটুকু ক্ষমতা থাকতো না যে আমি উঠব। আজ অনেক বছর হয়ে গেছে। পড়াশোনা চাকরি বাকরির জন্য অনেক দূরে ছিলাম বাড়ি থেকে। অনেক দিন পরে রাত্রে বাড়িতে ওই ঘরে শুয়েছিলাম। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঠিক রাত 2:30টার দিকে ঘুম ভেঙে দেখি সেই মায়ের ছায়া। আজ আর আমার বুকে সেই ভয় নেই। মাথার কাছে জানলা দিয়ে চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমার মায়ের ছায়ার সৃষ্টি করেছে। নিঃশব্দে উঠে আলো ছায়া জ্যোৎস্নার আলোকেই মা বলে জড়িয়ে ধরে আদর করলাম। এই ছিল একটি দুর্দান্ত ঘটনা। ঘটনাটি যদিও খুবই ছোট, কিন্তু সাথে খুবই কষ্টদায়কও বটে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে যে কিনা তার মাকে হারিয়ে ফেলেছে, প্রতি মুহূর্তে, প্রতি জায়গায়, প্রতি ক্ষণে সে তার মাকেই খুঁজে বেড়ায়। তাই জানলা থেকে আসা চাঁদের আলোর ভেতরেও সে তার নিজের মায়ের ছায়াকেই দেখতে পাচ্ছে। সত্যি মায়ের সাথে কারোর তুলনা হয় না। মা এক ও অনবদ্য। পৃথিবীর সব মায়েরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। এটাই ছিল প্রথম ঘটনা। দেরি না করে চলে যাব আমাদের পরের ঘটনায়। এই ঘটনাটি অর্ক চ্যাটার্জির লেখা একটি দুর্দান্ত ঘটনা। আমার ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদের সবার সাথে তাই ঘটনাটি শেয়ার করে নিলাম। ঘটনাটি 2011 সালের ডিসেম্বর মাসের। সেই দিনের কথা আজও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার কলেজের এক বন্ধু রাজীবের বিবাহ উপলক্ষে আমি কলকাতা থেকে ট্রেন যোগে আলিপুরদুয়ারে যাত্রা করেছিলাম। এর আগে আমি কখনো সেখানে যাইনি। বলতে গেলে সেটাই আমার প্রথম আলিপুরদুয়ার যাত্রা। আমার আসন সংরক্ষিত ছিল S7 কামরার একটা লোয়ার বার্থে। রাতে ট্রেন হওয়াতে বাড়ি থেকে সামান্য কিছু খেয়ে স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে কিছুক্ষণ বসার পর নিজের সিটের নিচে ব্যাগপত্র রেখে আমি শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 11টা। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিক জানি না।
হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল প্রকৃতির ডাক পাওয়ার কারণে। রাত তখন প্রায় 3টে কি 3:30। ট্রেনের বাকি যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন, আর পুরো কামরায় একমাত্র কয়েকটা হালকা নীরব আলো জ্বলছে। সে যাই হোক, সিটের থেকে নেমে চপ্পলটা পরে বাথরুমের দিকে সেই আলোর উপর ভর করে এগোতে লাগলাম। বাথরুমের সামনে চলে এসেছি, এমন সময় দেখি সেখানে জলের কলের সামনে কে জানি একজন দাঁড়িয়ে। হালকা আলোতে দেখলাম যে লোকটার পুরো শরীরটা একটা চাদরে ঢাকা। ভাবলাম হয়তো আমার মতন সেও বাথরুমে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটা সেই এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। আমি একটু বিরক্ত সহকারেই লোকটিকে বললাম সেখান থেকে সরে দাঁড়াতে। লোকটার চেহারাটা সেই নীলাভ আলোতে এক ঝলক দেখে আমার সত্যিই খুব ভয় লেগে গিয়েছিল। লোকটার মুখের আধা ভাগ বিশ্রীভাবে পোড়া, আর চোখ দুটো মণিবিহীন। সেখানে মণির বদলে এক রাশ কালো অন্ধকারে অতল গহ্বর। আমার কথা শুনে এবার লোকটা এক ঝলক আমার দিকে তাকিয়ে কামরার দরজার সামনে গিয়ে দরজাটা খুলে চলন্ত ট্রেন থেকে দিল এক লাফ। এরপর শুধু তীব্র আর্তনাদ শোনা গেল। তারপর আবার সব চুপচাপ, আর কোনো সারা শব্দ নেই। এই দৃশ্য দেখে আমার সেখানেই প্যান্ট ভিজে যাওয়ার জোগাড় হলো। কোনো মতে বাথরুম সেরে ভগবানের নাম জপতে জপতে নিজের সিটে এসে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, ট্রেন তখন নিউ কোচবিহার স্টেশনে ঢুকবে করছে। রাতের ঘটনার রেশ তখনও আমার মনে রয়ে গিয়েছিল। লোকটা সেই ভয়ানক চেহারাটা আমার চোখের সামনে তখনও ঝলঝল করছে। টিকিট চেকারকে রাতের ঘটনার ব্যাপারটা জিজ্ঞাসা করতেই দেখলাম ওনার মুখটা কেমন জানি একটু চিন্তান্বিত লাগলো। আমাকে কামরার এক প্রান্তে ডেকে বললেন যে এই ট্রেনে বছর 5 আগে সেই রাতে একবার আগুন লেগে গিয়েছিল। সেই আগুনে এই কামরার সাথে আরো বেশ কিছু কামরা পুড়ে যায়। বেশ কিছু লোক অগ্নিদগ্ধ হয়ে কামরাতেই ঝলসে মারা যায়, আর বেশ কিছু লোক পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মারা যায়। তাদের বিশ্রীভাবে পোড়া লাশগুলো পরে উদ্ধার করা হয়। এরপর থেকেই ট্রেনে মাঝে সাঝেই সেই দৃশ্য অনেকেই দেখেছে আর ভয়ও পেয়েছে, কিন্তু তাদের কোনো ক্ষতি হয়। আমি সেই দৃশ্যই গতকাল রাতে দেখেছিলাম। এরপর বন্ধুর বিবাহ অনুষ্ঠান সেরে শেষে ফিরে এলাম নিজের বাড়ি, কিন্তু আজও সেই ঘটনাটা আমি ভুলতে পারিনি। তার সাথে সেই হতভাগ্য লোকগুলোর কথা মনে পড়লেই মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। আসলে এমন কিছু ঘটনা ঘটে যা ভুলতে চাইলেও ভোলা যায় না, সেগুলো আমৃত্যু মনে গেঁথেই থাকে। এই ছিল দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটিও সত্যি দুর্দান্ত। একটি চলন্ত ট্রেনে মাঝরাতে একা সফর করবার সময় এরকম সিচুয়েশনের মুখোমুখি হওয়া, একইভাবে আবারও যে এই ঘটনাগুলি উপলব্ধি করেছে সত্যি তারাই বুঝবে এটি কতটা ভয়াবহ ব্যাপার। দুটো ঘটনাই আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সবার সাথে ঘটনা দুটি শেয়ার করে নিই। তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনা দুটি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে বিভিন্ন সব ভয়ঙ্কর ঘটনা। তাহলে বং বাংলা ন্যারেটিভসকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি আরও নতুন নতুন ঘটনা তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে উৎসাহিত হব। তোমরাও আমাকে ঘটনা পাঠাতে পারো।
ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। তোমরা তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের থেকে যদি কোনো রকম ঘটনা সংগ্রহ করতে পারো তাহলে আমাকে পাঠিয়ে দিও। আমি সেই ঘটনাগুলো বাকি সবার সাথে শেয়ার করে নিতে পারবো, সবার সাথে সেই সত্য ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারবো। আমাকে ঘটনা পাঠিয়ে দিও। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামী দিন। ধন্যবাদ।